পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা, পর্ব সংখ্যা 7। চারিদিকে মাগরিবের আজান প্রতিধ্বনি হচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে ধরণীর বুকে। রৌনক চলে গেছে ইতোমধ্যে, ঘন্টাখানিক পেরিয়ে গেছে। তৃণার জামা কাপড় লাগেজ থেকে বের করে বিছানায় রাখা। মাহি সেগুলো ভাঁজ করে একপাশে রাখছে। তৃণা কাবার ঝেড়ে কাপড়গুলো একে একে গুছিয়ে রাখতে শুরু করে। এমন সময় রিশান রুমে প্রবেশ করে। কিরে পণ্ডিত, এখানে তোর কি চাই? মাহির কথার পিঠে রওশন জবাব দেয়, চাচ্চু বাহিরে চলে গেছে, আমাকে নেয় না। মাহি বুক ভেঙচি দিয়ে বলে, এই জন্য চলে এসেছিস আমাদের জ্বালাতে? তখন ডাকলাম, আসছিলে না তো। চাচ্চু চাচ্চু করে রাহির পেছনে ছুটলি। রেশান তাকে জড়িয়ে বলে, সরি মাহি, আর করব না। ইউ নো আই লাভ ইউ মাহি। চাচ্চু পাত্তা না দিলে তখন মাহির কাছে আসিস। তিনা কাপড় রাখছে আর দুজনের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। মাহি রেশানের 2 হাত ধরে তাকে সামনে দাঁড় করায়, বলে, রাহিকে চাচ্চু ডাকিস আর আমাকে মাহি কেন? রেশান ফট করে জবাব দেয়, কারণ তোর নাম মাহি। কি বললি? মাহি মাহি মাহি। রেশান মাহির হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছোটে আর তার নাম ধরে ডাকতে শুরু করে। মাহিও তার পেছনে ছুটে। তবে রে, আজকে তোকে খালি ধরি, তারপর দেখাচ্ছি। রেশান গিয়ে তৃণার পেছনে লুকায়। তিনা, বাঁচাও আমাকে। তিনা ঘুরতেই মাহি বলে, তুই সর, ওর পাকনামি আজ আমি ছুটাবো। তৃণা হাসতে হাসতে বলে, আরে আগে আমাকে সব গুছাতে তো দে। এমন সময় দরজায় কেউ নক করে। 3 জনেই থেমে যায়। তৃণা দেখার জন্য শাড়ির আঁচল টেনে দরজার দিকে হাঁটা দেয়। তার শাড়ি মুঠো করে রিশানও তার পেছন পেছন যায়। মাহি তাকে ধরতে গেলে সে দৌড়ে রুম থেকে পালায়। দরজায় মহিলা সার্ভেন্ট দাঁড়িয়ে। তৃণাকে দেখে সে বলে, ম্যাম, আপনাকে ডেকেছেন। মাহি পেছন থেকে জিজ্ঞেস করে, মম ডেকেছে? মাথা নিচু করে সার্ভেন্ট জবাব দেয়, জি। মাহি বলে, ঠিক আছে, আপনি যান। সার্ভেন্ট যেতেই তৃণা ঘুরে বলে, আমি কি কিছু করেছি? এই সময় আমায় ডাকলো যে? মৃদু হেসে মাহি আশ্বস্ত করে তাকে, আরে না পাগলি, হয়তো কিছু বলার জন্য ডেকেছে। গিয়ে শুনে আয়, আমি ততক্ষণে তোর কাপড়গুলো কাবারে রেখে দিচ্ছি। তৃণা নিশ্চিন্তে হাসি দেয়। বেস্ট ফ্রেন্ড ননদিনী হওয়াতে তার কত সুবিধা হচ্ছে। মাহির মতো ননদ ভাগ্য করে মানুষ পায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়িটার ভেতরের চেহারা বদলে যেতে থাকে। বারান্দা, করিডোর আর সিঁড়ির পাশে ঝুলে থাকা হলুদ আলোগুলো একে একে জ্বলে ওঠে। আলোয় রাঙিয়ে যায় সাদা দেয়াল। কাঠের রেলিং আর পুরনো ফ্রেমে বাঁধানো ছবিগুলো ঘরের ভেতর আলোতে পরিপূর্ণ হয়ে ওঠে। বাড়ির ভেতরের প্রতিটা কোণায় আলো আধারের এক অদ্ভুত ভারসাম্য। মাহিকে রুমে রেখে তৃণা এগিয়ে যায় সিঁড়ির বাঁ দিকের করিডোরের দিকে। সেদিকটায় তার শ্বশুর শাশুড়ির কক্ষ। অবশ্য সকাল থেকে শ্বশুর মশাইকে দেখতে পায়নি। সে বোধহয় বাড়িতে নেই। রৌনকের চলে যাওয়ার খারাপ লাগা এমনভাবে তাকে চেপে ধরেছিল যে আশেপাশের কিছুই তেমন খেয়াল করেনি সে। তিনা দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত দম নেয়। মাথায় দেওয়া ঘোমটা আরেকবার ঠিক করে। অকারণেই বুকের ভেতরটা কেমন করছে। এই ভরা সন্ধ্যাবেলায় তাকে কেন ডাকলো সেটা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে তার। নিজেকে সামলে দরজায় টোকা দেয় কে? তৃণা জবাব দেয়, আমি। তৃণা। ভেতর থেকে নরম স্বর ভেসে আসে, ভেতরে এসো। দরজার ঠেলে ঢোকে তৃণা। রুমটাই কেমন নীরবতা বইছে। পর্দা টানা, বাতি জ্বলছে, এসি চলমান। মিসেস জান্নাত জানালার পাশে দাঁড়িয়েছিলেন। তৃণাকে দেখে ঘুরে তাকান। বসো বলেই চেয়ারের দিকে ইশারা করেন। তৃণা বসে, আঁচলটা আরও একটু গুছিয়ে নেয়। চোখ নামানোই থাকে। কিছুক্ষণ নীরবতা বহে। এই নীরবতাই তৃণার অস্বস্তি বাড়িয়ে দেয়। মিসেস জান্নাত ধীরে প্রশ্ন করেন, ভয় পাচ্ছ? তৃণা চমকে দেখায়। মিথ্যে বলতে পারে না। মাথা নিচু করে জবাব দেয়, একটু। মিসেস জান্নাত মৃদু হাসেন। আমি জানতাম। হঠাৎ করে এত কিছু সামলানো কঠিন। তিনি চেয়ার টেনে তৃণার সামনে বসেন। গলার স্বর আরও নরম হয়ে আসে। রৌনকের দাদুন একটু কড়া। মুখে যা বলেন তার অর্ধেকও কম মনে থাকে তার। তাছাড়া বয়স হয়েছে, অনেক কিছুই বলবেন। সেসব মনে রাখার প্রয়োজন নেই। তৃণা সাহস করে প্রশ্ন করে, দাদুন আমাকে মেনে নেবেন তো? মিসেস জান্নাত এক মুহূর্ত চুপ থাকেন। তারপর নিশ্চিত কণ্ঠে বলেন, নেবেন। কারণ রৌনক যাকে নিজের বলে মেনেছে তাকে রৌনকের দাদুন কখনোই অস্বীকার করেন না। শেষের কথাটা শুনে তৃণার মনে হলো তাকে মিসেস জান্নাত রৌনকের প্রথম স্ত্রীর বিষয়ে কিঞ্চিত নাড়া দিলেন। সে চোখ নামিয়ে ফেলে। মিসেস জান্নাত সেটা লক্ষ্য করলেন। হালকা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রৌনককে বাইরে থেকে শক্ত মনে হয়, কিন্তু দায়িত্ব একবার নিলে সে কখনো পিছু হটে না। একটু থেমে যোগ করেন, তাছাড়া এই সংসারে তুমি একা না তৃণা। অন্তত আমায় পাশে পাবে। আর মাহি তো সকল পরিস্থিতিতে তোমার পাশেই থাকে।
তিনার চোখ ভিজে ওঠে। সে দ্রুত চোখ নামিয়ে ফেলে। ধন্যবাদ, খুব আস্তে বলে। মিসেস জান্নাত দেয়ালে থাকা তার বিয়ের ছবির দিকে তাকান। এরপর বলেন, বিয়ের পর আমার জীবনে বেশিরভাগ একা কেটেছে। আমি কিংবা আমার সন্তানেরা তাদের প্রাপ্য পায়নি। রৌনকের বাবা জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছেন সেনাবাহিনীর ক্যাম্পে। এদিকে আমি আমার সন্তানদের একা হাতে মানুষ করেছি। আমি জানি একজন মেয়ের জন্য এই পরিস্থিতি কতটা বিভীষিকাময়। কথাগুলো শুনে তিনা তার দিকে তাকিয়ে থাকে। ছবি থেকে চোখ সরিয়ে মিসেস জান্নাত বলেন, তুমি এখন ওই একই পরিস্থিতিতে পড়তে যাচ্ছ। রিশানের সব দায়িত্ব তো তোমার। এখন থেকে তুমিই ওর মম। তৃণার বুকের ভেতর কেমন অজানা অনুভূতি আশ্রে পড়ে। হঠাৎ করে মা শব্দটার ভার টের পায় সে। নরম গলায় বলে, আমি চেষ্টা করব, নিজের সর্বোচ্চটা দেব। চেষ্টা নয় তৃণা, সন্তানের জন্য কখনো চেষ্টা করতে হয় না। ভালোবেসে চাইলে দেখবা সব আপনা আপনি হয়ে যাবে। তৃণা মাথা হালকা নাড়ায়। দেখো, মাবিহীন ছেলেটা মায়ের আদর ভালোবাসা পাক, আমরা সকলেই চাই। আর আমার তোমার উপর বিশ্বাস আছে। রৌনকও তাই বিশ্বাস করে। রৌনকের নাম শুনে তৃণা চোখ তোলে। মিসেস জান্নাত উঠে দাঁড়ান। এখন রুমে যাও। আর কাল থেকে সকালবেলা ড্রাইভার তোমাকে তোমার ক্লাসে নামিয়ে দিয়ে আসবে। রৌনক বারবার আমায় বলে গেছে যাতে তোমার ক্লাস না মিস হয়। সংসারের পাশাপাশি পড়াশোনাটাও জরুরি। তৃণা ছোট করে জবাব দেয়, ঠিক আছে। তৃণা উঠে দরজার কাছে আসতেই পেছন থেকে তিনি বলেন, আর একটা কথা, যা কিছুই হোক নিজের মূল্য কম ভাববে না। এই বাড়িতে তুমি কারো দয়ার উপর আসনি। তৃণা ঘুরে তাকায়। শাশুড়ি আজ তাকে বেশ ভারী ভারী কথা বললেন। সে ভেবেছিল এই মানুষটা রাগী, গম্ভীর আর বদমেজাজি, অথচ তিনি সবটা মিথ্যে প্রমাণিত করলেন। তৃণার মনে হলো তিনি মিসেস জান্নাতকে চোখ বুজে ভরসা করতে পারে। তৃণা মাহির রুম থেকে বের হয়। এমন সময় সার্ভেন্ট এসে তাকে জানায় দাদুন তাকে চা নিয়ে যেতে বলেছে। প্রথমে একটু সংশয় থাকলেও এরপর তৃণা রান্নাঘরে চলে যায়। আগে থেকে চা বানানো থাকলেও নিজ হাতে আবারও চা বানানোর কাজে লেগে পড়ে। ট্রেতে করে চায়ের কাপ নিয়ে এগোয় সে। আতিয়া শিকদারের শরীর খারাপ থাকায় তিনি আজ রুম থেকে বের হননি। তৃণা দরজায় নক করলে ভেতর থেকে তাকে অনুমতি দেওয়া হয় প্রবেশের। পর্দা সরিয়ে ঢুকতেই তৃণার নজর যায় বিছানায় আধশোয়া হয়ে থাকা আতিয়া শিকদারের দিকে। তিনি চশমা চোখে রবীন্দ্রনাথের বই পড়ছেন। তৃণা তার পাশে থাকা সাইড ড্রয়ের উপর চায়ের কাপ রাখতেই তার ধ্যান ভাঙে। বইয়ের মাঝে তিনি এতটাই ডুবে ছিলেন যে কারো উপস্থিতি খেয়াল করেননি। চোখ তুলে তাকাতেই অপরিচিত মেয়েকে দেখে ভ্রু কুঁচকে যায়। সাথে সাথে প্রশ্ন করে বসেন, এই মাইয়া, তুই কে? প্রশ্নটা শুনে তৃণা ঘাবড়ে যায়। তবুও সাহস করে জবাব দেয় তৃণা, এই বাড়ির বড় ছেলের বউ। আতিয়া শিকদার নিজের কানকে বিশ্বাস করতে পারেন না। চমকে তাকিয়ে থাকেন। রাত বাড়ে। শিকদার ভিলাতে কেমন নীরবতা বইছে। ডান দিকের প্রথম রুম থেকে রিশানের গলা পাওয়া যাচ্ছে। সে রাইকে কিল দিচ্ছে আর চেঁচাচ্ছে। বোধহয় গেমস খেলা নিয়ে দুজনের মাঝে ঝগড়া বেজেছে। ঘটনা কি ঘটেছে অজানা, তবে ভালোই ঝামেলা তা বোঝা যাচ্ছে। তাই তো দাদনের কক্ষ হতে স্পষ্টতা কানে আসছে। তিনা মাথা নিচু করে কক্ষের একপাশে দাঁড়িয়ে, মাথায় ঘোমটা টেনে দেওয়া। মিসেস জান্নাত চেয়ারে বসা, তার পাশে মাহি। আতিয়া শিকদার নাক মুখ কুচকে বলেন, শেষমেশ তোরা সবাই আইরে মিশা কইলি। মাহি বলে, আসলে দাদন, রৌনক আইরে মিশা কইল। ভাইয়া মিথ্যে বলেনি তো, তুমি ভুল বুঝেছ। মাহির কথায় আতিয়া শেখ তেতে উঠলেন। কনে বদল হইয়া গেছে, আইরে একবারও জানাইবার দরকার মনে হইল না। এত বড় ঘটনা আইলো আর তোরা আরেকজনের বউ কইরা নিয়ে আইলি। মিসেস জান্নাত বলেন, আম্মা, যা হয়ে গেছে তা নিয়ে কথা বলে তো আর ঘটনা বদলাবে না, বরং এটা নিয়ে কথা না বলাই ভালো। তার কথায় আতিয়া শিকদার আরও চেতে যান। তুই এখন আইরে শিখাবি কোনটা ভুল আর কোনটা ঠিক? না আম্মা, তা বলিনি। হাত উঁচিয়ে আতিয়া শিকদার বলেন, থাক, আই বুঝা পাইছি তুই কি কইতে চাইছস। মাহির চোখ তুলে তৃণার দিকে তাকায়। সে বলে, দাদুন, তৃণার তো দোষ নেই, যে পালিয়েছে দোষ তার। আর তাছাড়া ভাইয়া নিজে থেকে ওকে বিয়ে করেছে, তৃণা তো সেধে বিয়ে করেনি। কথাগুলো শুনে আতিয়া শিকদার কিছুক্ষণ থম মেরে থাকেন। এরপর বলেন, আই অহনার এই বিষয়ে কথা কইতে চাই না, তোরা সব বাইর হইয়া যা। মিসেস জান্নাত মাহিকে ইশারা করতেই সে তৃণাকে নিয়ে বেরিয়ে যায়। মিনিট দুয়েক পর তিনিও বের হন। খাওয়া দাওয়া সেরে যে যে যার যার কক্ষে চলে গেছে। তৃণা বিছানায় আধশোয়া হয়ে বসা, ভেবে চলেছে নানা বিষয়। রিশান তার পাশে শুয়ে গেমস খেলছে। একসময় তৃণা তার হাতের ফোন কেড়ে নেয়। রিশান কান্নার ভান করে বলে, তৃণ, ফোন দাও।
টিনার সাথে সাথে বলে নো, এখন ঘুমাবা, কাল তোমার ক্লাস আছে। রিশান শোয়া থেকে উঠে বসে। এবছর তাকে প্রি স্কুলে ভর্তি করানো হয়েছে। এই কয়দিন বিয়ের কারণেই তাকে ক্লাসে যেতে হয়নি। কাল থেকে আবারও সকাল সকাল ক্লাসে যেতে হবে ভেবে সে আটকে উঠল। তিনো, আই হেট ক্লাস, আমি ক্লাসে যাব না। তা বললে তো হবে না, আপনি এখন চুপচাপ ঘুমান, সকালবেলা আপনি আমি দুজনেই ক্লাসে যাব। রিশান অবাক হয়ে প্রশ্ন করে, তুমিও স্কুলে পড়ো? প্রশ্নটা শুনে টিনা হেসে দেয়। বালিশ ঠিক করে বলে, হ্যাঁ, এখন আপনি এসে জলদি এখানে শুয়ে পড়েন। আর আপনি যদি গুড বয় হয়ে আমার কথা শোনেন তাহলে আপনাকে আমি স্টোরি শোনাবো। রিশান বালিশে মাথা দিয়ে বলে, গোস্টের স্টোরি? মাথা চুলকে টিনা বলে, ওই রকমই। তাহলে আমি গুড বয় হলাম। মৃদু হেসে টিনা তার চুলে আঙুল চালায়, বলা শুরু করে ভূতের গল্প। একসময় রিশান ঘুমিয়ে যায়। টিনা পাশ থেকে ফোন তুলে নেয়। রৌনক এখন কোথায় আছে কে জানে। এই অবধি কোনো মেসেজ কল কিছুই দেয়নি। খানিকটা দুশ্চিন্তা হয় তার। বালিশের পাশে ফোন রেখে শুয়ে পড়ে সে। অপেক্ষা শুরু হয় রৌনকের কলের। সূর্যের হালকা আলো ঘরে ঢুকে পড়েছে। জানালার পর্দার ফাঁক দিয়ে বাতাসের সাথে লাফিয়ে ওঠা সূর্যের রশ্মি টিনার মুখে পড়ে। সে চোখ তুলে দেখে রিশান ঘুমোচ্ছে। ফোন তুলে দেখে ঘড়িতে সময় সকাল 7টা। ঠিক 8টা বাজে রিশানের স্কুল। ফোন রেখে রিশানকে ডাকতে শুরু করে। টিনো, আই হেট স্কুল, যাব না আমি, সে ঘুমন্ত স্বরে বলে। টিনা হাসি দিয়ে বলে, রিশান উঠে পড়ো, নইলে আমি মন খারাপ করব। অনেকক্ষণ ডাকাডাকির পর রিশান উঠে বসে। টিনা তার মাথায় হাত বুলিয়ে তাকে বাথরুমে নিয়ে যায়, ব্রাশ করিয়ে দেয়। এরপর রুমে এসে পোশাক বদলে স্কুল ড্রেস পরিয়ে দেয়। এমন সময় দরজায় সার্ভেন্ট নক করে। সে দরজা খুলতেই সার্ভেন্ট বলে, রিশান বাবাকে রেডি করাতে এসেছি। পেছন থেকে রিশান জবাব দেয়, তোমাকে লাগবে না, আমি রেডি। সার্ভেন্ট বেশ অবাক হয়। বিগত 6 মাস ধরে সেই রিশানকে সকালবেলা তুলে রেডি করিয়ে স্কুলে পাঠায়। বাকিদের উঠতে লেট হয়, তাই তার কাঁধে এই দায়িত্ব। মাথা নাড়িয়ে সে চলে যায়। টিনা রিশানকে নিয়ে নিচে আসে। সার্ভেন্ট খাবার টেবিলে নিয়ে আসে। 1 গ্লাস দুধ, একটি স্যান্ডউইচ। রিশান সেগুলো খেয়ে নেয়। টিনা তার ব্যাগ চেক করে বইগুলো দেখে চেইন লাগায়। রিশানের খাওয়া শেষ হলে তাকে গাড়িতে তুলে দেয়। রিশান যেতেই সে রুমে চলে আসে। তারও ক্লাস রয়েছে। দ্রুত রেডি হয়ে সেও ছুটে ক্লাসে। সারাদিন ক্লাস শেষে বাসায় ফিরতে ফিরতে বিকাল হয়ে যায়। টিনা বেশ ক্লান্ত থাকায় বাসায় ফিরে আগে চলে যায় গোসল করতে। গোসল সেরে খাবার খেয়ে মাহির সাথে কিছুক্ষণ গল্প করে। এরপর পড়তে বসে, সাথে রিশানকে টেনে পড়তে বসায়। সেদিনের রাত কেটে পেরিয়ে যায় আরও 2টো দিন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু এর মাঝে রৌনক নিরুদ্দেশ। লোকটার কোনো খোঁজই নেই। এই বাড়ির কাউকে তেমন মাথা ঘামাতে দেখা গেল না। তাদের কাছে এসব স্বাভাবিক। মাহি তাকে দুশ্চিন্তায় দেখে বলে ফেলে, ভাইয়া তো মাসের পর মাস খোঁজখবর না দিয়েই থাকে, টেনশন করিস না তাকে নিয়ে। মায়ের কথায় সে হালকা হয় না, বরং দুশ্চিন্তা বাড়ে। সারাদিন পেরিয়ে রাত নামে আবারও। 3 দিন হয়ে গেছে রৌনক চলে যাওয়ার। পড়তে পড়তে কখন অনেক রাত হয়ে গেছে খেয়াল করেনি সে। টেবিল ক্লকে চোখ গেলে দেখে সময় রাত 2টো। এক পুলক বিছানায় চোখ রাখে। রিশান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বই বন্ধ করতেই ফোনটা ভাইব্রেট হয়। অচেনা নাম্বার দেখে ফোন তুলে নেয়। প্রথমে রিসিভ করতে চায় না, কলটা কেটে যায়। এরপর সাথে সাথে আবার ফোনটা বাজে। এবার রিসিভ করে ফোন কানে দিয়ে চুপ করে থাকে। অপর পাশ থেকেও বইছে নীরবতা। 10 সেকেন্ডের মতো নীরবতা শেষে অপর পাশ থেকে পুরুষালীর স্বর বলে, হ্যালো তৃণলতা। টিনার সারা শরীর কেমন কেঁপে ওঠে, মুখ দিয়ে কথা বেরোয় না। অপর পাশ থেকে আবারও বলে, হ্যালো, শুনতে পাচ্ছ? এবার ত্রিনা জবাব দেয়, জি শুনছি। থ্যাংক গড, আমি তো ভেবেছি নেটওয়ার্কের কারণে কথা শুনতে পাচ্ছ না। না, পরিষ্কার শুনতে পাচ্ছি। তোমার ঘুমে কি ডিস্টার্ব করলাম? সরি, আসলে এত রাতে কল দেওয়াতে। একদমই না, আমি পড়ছিলাম। টিনার কথায় লোকটা আশ্বস্ত হয়। মৃদু হেসে বলে, তাই বলো, আমি আরো ভাবছিলাম ঘুমোচ্ছ। ওহো, রিশান ঘুমাচ্ছে, আমি মাত্রই ঘুমাতে যাওয়ার কথা ভাবছিলাম। ও আচ্ছা, তাহলে আমি কি তোমার ঘুমানোর পূর্বে কিছু সময় পেতে পারি? ত্রিনার হাসি পায়, তবুও সে বলে, অনুমতি চাইছেন? অবশ্যই। জেন্টালম্যানরা জেন্টালম্যানরা অলওয়েজ অনুমতি নিয়ে কাজ করে। বিনা অনুমতিতে অভদ্ররা কাজ করে। ইউ নো, আই এম এ জেন্টলম্যান। রৌনকের কথা শুনে ত্রিনা ফিক করে হেসে দেয়। হাসছো যে, আমায় তোমার জেন্টলম্যান মনে হয়? টিনা হাসি থামিয়ে বলে, মোটেও না,
কথাটা শুনে রৌনকের ভ্রু কুঁচকে যায়। হোয়াই? গম্ভীর গলায় তৃণা জবাব দেয়, জেন্টালম্যানরা কখনো নিরুদ্দেশ থাকে না, তারা নিয়ম করে খবর দেয়। ওহ, এই ব্যাপার। আই এম সরি, ভুল বোঝো না। আমি আসলে অতি ব্যস্ত থাকায় ফোন হাতে নেওয়ার ফুসরতি পাইনি। তাছাড়া যেখানটায় ছিলাম নেটওয়ার্ক পাচ্ছিলাম না। কিছুক্ষণ পূর্বে ক্যাম্পে ফিরলাম আর ফোন হাতে নিয়ে সর্বপ্রথম তোমায় কল দিলাম। কথাগুলো বলে রৌনক থামে, আবার বলে, রাগ করো না তৃণলতা, আমি একটু মন ভুলো আর অতি ব্যস্ত মানব। তারপরেও পরের বার থেকে খেয়াল রাখবো। রৌনক এত কোমল স্বরে কথাগুলো বলল যে তৃণা কেমন আইসক্রিমের ন্যায় গলে গেল। সেই সাথে তার লজ্জাও লাগছে, লোকটা তাকে এত গুরুত্বপূর্ণ মনে করছে। তৃণাকে চুপ থাকতে দেখে রৌনক বলে, কি হলো, রাগ করেছো তৃণলতা? এই তৃণলতা। রৌনক যতবার তাকে কোমল স্বরে ডাকছে তার সারা শরীরে কেমন বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে। কান গরম হয়ে কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। ওনার এক অংশ দিয়ে কপাল মুছে সে জবাব দেয়, বলুন। শুনছি। ওহো, আমি বড্ড ক্লান্ত। তুমি বলো, আমি শুনছি। কি বলবো? তোমার যা ইচ্ছা। দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন যাচ্ছে? ঈশান বিরক্ত করছে কিনা? বলার কত কিছুই আছে। কথা বলতে বলতে তৃণা বারান্দায় এসেছে। কাছের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায় সে। রিশান একদম বিরক্ত করে না, আমার সব কথা শুনছে। আমি নিয়ম করে ক্লাসে যাচ্ছি, এদিকে সব ঠিকঠাক আর সবাই ভালো আছে। রৌনক বালিশে হেলান দিয়ে বলে, যাক, নিশ্চিন্ত হলাম। তৃণা হুট করে প্রশ্ন করে, আপনি কেমন আছেন? প্রশ্নটা করার পর কয়েক সেকেন্ড নীরবতা বহে। রৌনক উত্তর দেয়, আমি ভালো নেই। বিগত 3 রাত 3 দিন ধরে টানা কাজ করে চলেছি। খাওয়া ছাড়া 1 সেকেন্ড ফুরসত পাইনি। যেন এর মাঝে তোমাদের খুব মিস করেছি। রিশানকে বারবার মনে পড়ে। আর আমাকে? প্রশ্নটা করে তেনা জিহ্বায় কামড় দিয়ে চোখ বুজে ফেলে। রৌনকের ঠোঁটের ভাঁজ প্রসারিত হয়। সে ইচ্ছে করে কথা ঘোরায়, আগামী কিছুদিন আমি ভীষণ ব্যস্ত থাকব। তোমায় কল দেওয়ার চেষ্টা করব, তবে এরকম রাত হবে। এইটুকু সময় আমি একটু ফ্রি থাকি। টিনা ছোট করে জবাব দেয়, আচ্ছা। প্রশ্নের জবাব না পেয়ে তার মন খারাপ হয়ে যায়। এর মাঝে কেউ একজন এসে বলে, স্যার, সব রেডি, চলুন। কান থেকে ফোন নামিয়ে রৌনক গম্ভীর গলায় জবাব দেয়, যান, আসছি। লোকটা যেতেই সে ফোন কানে নেয়। তৃণা বোঝা যায় এক্ষুনি কলটা কাটা হবে। সে মন খারাপ করে বলে, এখন কল কাটবেন তাই তো? সরি, ডাকছে, না গিয়ে উপায় নেই। তোমায় আমি পরে কল করব, কেমন? আচ্ছা, এখন তাহলে রাখছি। নিজের আর ঈশানের যত্ন নিও। আল্লাহ হাফেজ। আপনিও নিজের খেয়াল রাখবেন। কলটা কেটে যায়। তিনার মুখটা আধারে ছেয়ে যায়। কলার সাথে যতটা খুশি হয়েছিল, এখন কল কাটাতে বেশি খারাপ লাগছে। ঘুরে রেলিংয়ে হাত রেখে আকাশের পানে তাকায় সে। এমন সময় ফোনে মেসেজ আসার শব্দ হয়। মেসেজ ওপেন করতে স্ক্রিনে ভেসে ওঠে, সবকিছু ঠিক থাকলেও সময়টা আমার অনুকূলে নেই। আমার উপর বিশ্বাস রাখো তৃণলতা, একদিন প্রচুর সময় হবে, তখন সব সময় তুমি আমায় পাশে পাবা, কথা দিলাম। অ্যান্ড জেন্টালম্যান কিপস হিজ প্রমিস। মেসেজটা পড়ে তৃণার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। ফোনটা বুকের কাছে চেপে ধরে সে এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। রাতের বাতাস কপালের ঘাম শুকিয়ে দেয়। মনে হয় এই অল্প কয়েকটা শব্দই আজ তার সারাদিনের ক্লান্তি ধুয়ে দিয়েছে।